আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা। চলো দেখা যাক কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা হলো যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ঘূর্ণন, টোটাল অরবিটাল সংখ্যা প্রকাশক 4টি রাশি রয়েছে। এই 4টি রাশিকে আমাদের কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমাদের প্রধানত 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা রয়েছে। চলো দেখা যাক কী কী কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের। কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, গুণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি। এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলি। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এটা হলো কোনো একটা শক্তি স্তরের বা কোনো একটা কক্ষপথের বা কোনো একটা অরবিটের আকার প্রকাশ করে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলি। এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি অথবা এম এস দ্বারা প্রকাশ করি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের কোনো একটা অরবিটালের টোটাল ইলেকট্রনগুলা, মানে কতগুলো সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে টোটাল অরবিটালের সংখ্যা হিসেব করে আমাদের। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা, সেটা আমাদের নির্ণয় করে ওই চুম্বকের স্পিনগুলা কীরকম থাকে, একমুখী থাকে না বিপরীতমুখী থাকে। চলো দেখা যাক আমাদের কোয়ান্টাম সংখ্যা। আমাদের 1 নম্বরে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আমরা বলছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনো একটা শক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। আমরা একটা শক্তি স্তর নিয়ে নিলাম। আমরা যদি পরমাণুটা ক্যালসিয়াম কথা চিন্তা করি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 এবং তার সর্বশেষ শক্তি স্তর আমরা দেখি 4s1। তো 4টা শক্তি স্তর থাকে। তো এটা হলো আমাদের প্রথম শক্তি স্তর 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, মানে 4টা শক্তি স্তর আমরা দেখতে পাইতেছি। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন প্রকাশ করে এবং এন একটা পূর্ণ সংখ্যা। এর মান হচ্ছে 1, 2, 3, 4 ডট ডট প্রভৃতি। এখন কোনো একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকতে পারে 2n স্কোয়ার। 2n স্কোয়ার সূত্রটি কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কোনো একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো আমাদের 2n স্কোয়ার। তো আমরা এখন যদি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের কথা চিন্তা করি, আমরা যদি সেলগুলোকে কে, তারপরে এল, তারপর এম, তারপর এন দ্বারা চিন্তা করি, তাহলে আমাদের কে সেলের জন্য আমাদের এন এর মান কত হবে? প্রথম শক্তি স্তরের জন্য এন এর মান হবে 1। তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার, 2 1 স্কোয়ার সমান কত? 2। তাহলে আমরা কি সেলে ইলেকট্রন পাবো কয়টা? 2টা। কি এরপর এল এর মান যখন 2 বসাবো, 2 2 4 8, ইলেকট্রন পাবো 8টা। এল এর পর এম, তারপর এম এর জন্য এন এর মান 3, কারণ তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন বসাইলে 3 স্কোয়ার 9, 9 2 কত? 18, ইলেকট্রন পাবো 18টা। এবং এন এর জন্য আমরা ইলেকট্রন পাবো 4 বসালে, কারণ এন এর জন্য শক্তি স্তর 4, এন এর মান 4, 4 4 16, 16 2 32। অর্থাৎ এইভাবে কোনো একটা শক্তি স্তরের বা কোনো একটা অরবিটের বা কোনো একটা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি। যে কোনো আমাদের যাই বলুক না কেন, আমাদের পি কিউ আর যেখানেই বলুক না কেন, সেক্ষেত্রে আমরা এন এর মান হিসাব করে এই 2n স্কয়ার সূত্র দ্বারা আমরা অরবিটের শক্তি স্তর অথবা আমরা আকারটা বের করতে পারি, অর্থাৎ শক্তি স্তরটা কীরকম এটা বের করতে পারি। এটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যার পর আমাদের আসে যেটা, সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি।
তো এল এর জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনো একটা শক্তি স্তরের অরবিটের আকার প্রকাশ করে, সেটা কীরকম আমরা দেখি। তো আমরা আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের 4টা শক্তি স্তর আছে। আমাদের উপশক্তি স্তর সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর একটা নাম হলো উপশক্তি স্তর। আমরা জানি আমাদের উপশক্তি স্তর হলো 4টা, এস, পি, ডি, এফ, 4টা উপশক্তি স্তর আছে। 4টা উপশক্তি স্তরের জন্য নাম কখন পাবো? যখন এস ইকুয়াল 0 তখন আমরা পাবো এস অরবিটাল। যখন পি এর মান অন হয় তখন আমরা পি অরবিটাল পাই। যখন 2 হয় ডি অরবিটাল পাই। যখন এফ হয় তখন আমরা 3 অরবিটাল পাই। তো সেক্ষেত্রে আমরা এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে আমরা জানি এস ইকুয়াল টু, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 এবং এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। তো আমাদের এইচপিডিএফ 4টা যে অরবিটাল আছে নামের উৎসগুলো আমরা একটু দেখি। যে এস হলো সার্ভ, পি হলো প্রিন্সিপাল, আমরা ডিটা দেখি, ডিটা হলো আমাদের ডিফিউজড, আর এফটা যদি আমরা দেখি এটা হলো ফান্ডামেন্টাল। আমাদের 4টা নাম এই জায়গা থেকে এসেছে। সার্ভ, প্রিন্সিপাল, ডিফিউজড মানে পরিব্যাপ্ত, ডিফিউজ শব্দের অর্থ পরিব্যাপ্ত, ফান্ডামেন্টাল শব্দের অর্থ মৌলিক। তো এখন দেখবো আমরা যে কিভাবে ইলেকট্রনগুলো আমাদের আসে, যে এল এর মান কত হলে এস অরবিটালে আমরা সহকারী উপশক্তি স্তরগুলো পেয়ে থাকি। তো এই মানটা হলো আমাদের কিভাবে আমরা বের করতে পারি। আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন n ইকুয়াল 1 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হয় 0, তখন আমরা উপশক্তি স্তর পাই একটি, সেটা কি আমাদের, সেটা হলো 1s। n এর মান যখন 2 হয়, এল এর মান আমরা পাই 2টি, 0 1 পর্যন্ত আমরা নিতে পারবো, কারণ আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 2, আমরা 0 1 পর্যন্ত নিতে পারবো। সেক্ষেত্রে আমরা উপশক্তি স্তর পাবো 2টি। যেহেতু আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তো আমাদের এখানে উপশক্তি স্তর পাবো 2টি, 2s 2p। n ইকুয়াল যখন 3 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো আমরা 0 1 2 3টি। তো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, আমাদের উপশক্তি স্তর হবে 3টি, তবে 3s 3p 3d। n ইকুয়াল যখন 4 তখন এল এর মান পাবো আমরা 0 1 2 3। সেক্ষেত্রে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, আমাদের অরবিটগুলোকে, আমাদের উপশক্তি স্তরগুলোকে আমরা চিহ্নিত করব 4s 4p 4d 4f। তো আমরা 5 তারপরে 6 7 এগুলো নেই না কেন, কারণ আমাদের ইলেকট্রনগুলো আমাদের 4f পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আমাদের এর বেশি ইলেকট্রন নিতে হয় না, আবার শক্তির পরিমাণের কোনো পরিবর্তন হয় না। এই কারণে আমাদের পরবর্তীতে 5 6 7 এগুলো আমরা নেই না। তাহলে আমরা দেখছি আকৃতি প্রকাশ করে। তো আমাদের এস অরবিটালটা কী রকম? আমাদের এস অরবিটালটা হলো স্পেরিক্যাল মানে হলো গোলাকার। এস অরবিটালের আকৃতিটা গোলাকার। আমাদের এস অরবিটালটা গোলাকার, দেখতে এরকম। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো একটা অরবিট বা শক্তি স্তরের আকারটা প্রকাশ করে যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অন হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল ইকুয়াল 0 হয়, তখন আমরা একটা উপশক্তি স্তর পাই, একটা অরবিটাল পাই 1s। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 হয়, আমরা দুইটা উপশক্তি স্তর পাই, এল ইকুয়াল 0 1। তো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এর ক্ষেত্রে 2s 2p। n ইকুয়াল 3 হলে 3টা পাবো, 3s 3p 3d। n ইকুয়াল 4 হলে 4টা পাবো, কারণ আমরা 3 পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবো, 0 1 2। সেক্ষেত্রে আমাদের s এর জন্য আমরা পাই 0, p এর জন্য পাই 1, d এর জন্য পাই 2 এবং f এর জন্য পাই 3, যেটা আমরা এখানে দেখিয়েছি। সরি, s ইকুয়াল 0, যখন 0 হয় তখন আমরা s অরবিটাল পাই,
1 হলে p অরবিটাল পাই, 2 হলে d অরবিটাল পাই, 3 হলে f অরবিটাল পাই। এটা হলো উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করেছি তখন আমরা দেখেছি যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন পায়। 2টা ইলেকট্রন পাইলে তার ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণ হয়। পিতে 6টা পায়, ডিতে 10টা পায় এবং এফে কি সর্বোচ্চ 14টা পায়। 14টা পায়। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা একটা সূত্র যদি ব্যবহার করতে পারি যে 2 12 প্লাস 1। আমরা দেখছি প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র ছিল 2n²। এটা দ্বারা আমরা কি করছি, কোন একটা অরবিট বা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা বের করতে পারছি। তো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে বা উপশক্তি স্তরের ক্ষেত্রে আমাদের সূত্র রয়েছে যে 2 12 প্লাস 1, অর্থাৎ এল এই পর্যন্ত আমাদের মানটা নিতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা যদি এল এর মান 0 বসাই, এল এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমরা দেখব 0 বসালে আমাদের কি আসে, 1 2 2 আসে। তারপরে যদি এন এর মান 1 বসাই তাহলে কত, তো এটা কিভাবে হয় আমাদের, যদি আমরা দেখি যে 2 2 এর মান, এস এর মান যদি 0 বসাই তাহলে আমরা পাবো 1 2। তো কে এর ক্ষেত্রে আমরা পাইছি 2টা ইলেকট্রন। এন এর মান যদি আমরা 1 বসাই, 2 × 1 প্লাস 1, অর্থাৎ 2 এর 1 3, 3 দুগুণে 1 বসালে কত আসে, 2 এর 1 3, 3 দুগুণে 6। তারপরে 6 এটা হবে এস, তারপর হবে পি 6। তারপরে আমরা যদি 3 বসাই, 2 বসাই, 2 বসাইলে আমাদের কত আসে, 2 বসাইলে আমরা যদি এল এর মান 2 বসাই, 2 প্লাস 1, তাহলে 2 3 4 1 5 10, তখন আমরা পাবো ডি অরবিটালে 10টা ইলেকট্রন। তো আমরা যদি এন এর মান 4 বসাই তাহলে কত হবে, 4 দুগুণে 8, 3 বসাইলে 3 দুগুণে 6 1 7, 7 দুগুণে 14, এই অরবিটালে আমরা পাবো 14টা ইলেকট্রন। তো এটা হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার মান, যে আমরা পাইছি এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, বিতে 6টা থাকতে পারে, ডিতে 10টা থাকতে পারে এবং এফে থাকতে পারে আমাদের 14টা। থার্ড নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আমরা বলেছি যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমাদের টোটাল অরবিটাল সংখ্যা হিসাব করে। ওই ক্ষেত্রে মনে রাখতে হবে এম এর মান 0 মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত হয়ে থাকে আমাদের, মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত হয়ে থাকে। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি যে আমরা আমাদের এন ইকুয়াল যখন অন হয় তখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে মান পাই কত, এল এর মান 0, তখন এম এর মানও হয় 0। যখন আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন ইকুয়াল টু এল এর মান আমরা পাবো তখন 0 1। এম এর মান কি পাবো, এম এর মান আমরা বলছি মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত, মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত। তো আমরা দেখি, তো আমাদের কি হবে, এখানে হবে -1 0 প্লাস 1। যখন n ইকুয়াল 3 হয় তখন এল এর মান আমরা পাই 0 1 2, তখন আমরা m পাই মাইনাস এল থেকে 0 প্লাস এল সর্বোচ্চ সংখ্যা 2, -2 -1 0 1 2। n ইকুয়াল যখন 4 হয় যখন এল এর মান আমরা পাই 0 1 2 3, অর্থাৎ সর্বোচ্চ 4 কোয়ান্টাম সংখ্যা থেকে একটা কম হবে, n-1 একটা কম হবে, তাহলে 0 1 2 3, তখন m এর ক্ষেত্রে আমরা মান পাবো সর্বোচ্চ সংখ্যা 3, তাহলে -3 -2 -1 0 1 2 3 3 3 6 7। তা আমরা বলছি যে m কি করে, টোটাল অরবিটাল সংখ্যা হিসাব করে। তো যখন n 0 l 0 m 0, তখন অরবিটাল সংখ্যা আমরা পাবো কয়টা, একটা।
সেটা আমাদের কি হবে অনেস। এখানে যখন n এর মান 2 হয় তখন m এর মান হয় 3টা, -1 0 +1, তখন আমরা পাবো 2s 2p। আমরা অরবিটাল সংখ্যাটা যদি হিসাব করি একটা, এখানে পাবো 3টা। n এর মান যদি 3 হয় তখন আমরা টোটাল অরবিটাল সংখ্যা পেয়েছি কয়টা? 5টা। আর n এর মান যখন 4 হয় তখন আমরা পেয়েছি 7টা। তাহলে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা 7 5 12 13 14 15 16 হয়। কত হয়? টোটাল অরবিটাল সংখ্যা হয় 16। তো আরেকটা ট্রিক্স আমি শিখাবো তোমাদের কীভাবে যদি বলা হয় কোনো একটা শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে বা চতুর্থ শক্তি স্তরে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা বা অরবিটাল সংখ্যা হিসাব করো, তখন সেক্ষেত্রে আমাদের কীভাবে বের করতে হয় সেটা শিখাবো। তো তার একটু বলি এখানে যে আমাদের কোনো একটা অরবিটে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ সংখ্যক 2টা ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে টোটাল অরবিটাল সংখ্যাকে, তখন হবে আমাদের কত? 32। তো এটা হলো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন যদি কোশ্চেন করা হয়, হ্যাঁ যদি এভাবে কোশ্চেন করা হয় যে চতুর্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা কত, তো আমরা কী পাবো? আমরা তো জানি যে আমরা যদি শর্ট ট্রিক্স এমসিকিউতে আসে তখন আমরা ব্যবহার করবো যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা একটা সূত্র পেয়েছি 2n², সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়েছি 2n²। এটা যদি হয়ে থাকে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলছে, তো n এর মান কত? 4। তাহলে 2 × 4² 32। আমরা সহজে বের করতে পারি এমসিকিউর জন্য যে আমাদের প্রধান চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। বাট আমাদের যখন 3 নাম্বার অনুধাবন 2 নাম্বারে কোশ্চেন করা হয়, 2 বা 3 এর জন্য কোশ্চেন করা হবে যে চতুর্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হিসাব করো। আমি ক্লাস এসিসি লেভেলের ক্ষেত্রে একটু বলতেছি এখানে, এসিসি লেভেলের জন্য 32। তো আমাদের n ইকুয়াল কত? 4, চতুর্থ শক্তি স্তর। তো সেক্ষেত্রে আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য চুম্বকীয় আমাদের অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলতে, সেক্ষেত্রে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা লাগবে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লাগবে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে যখন n ইকুয়াল 1 হয় তখন আমরা একটা পাই অরবিটাল সংখ্যা, 2 হলে 3টা পাই, 3 হলে 5টা পাই, n যখন 4 হয় তখন 7টা পাই। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা 16। তো আমরা 2 দিয়ে গুণ দিছি কেন? এই যে আমাদের 2টা আছে, এই যে 2, এই 2টা হলো আমাদের এখানে এই 2 দিয়ে, অর্থাৎ কোনো একটা শক্তি স্তরে টোটাল অরবিটাল সংখ্যা বা অরবিট বা ইলেকট্রন, আমাদের ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা, বিপরীতমুখী 2টা স্পিন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে, এর জন্য আমরা কি 2 দিয়ে গুণ দিয়েছি 32। তো এখন যদি তোমাকে বলা যে তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তৃতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত যদি বলো, n ইকুয়াল যদি 3 হয় তাহলে l এর মান পাবো আমরা 0 1 2। তখন m এর মান 0-র জন্য 0, 1 এর জন্য আমরা 3টা মান পাবো, -l থেকে +l পর্যন্ত, -1 0 1। আর 2 এর জন্য আমরা পাবো -2 -1 0 1 2, 5টা মান। তো যখন আমরা 0-র জন্য 1 অরবিটাল, 1 এর জন্য 3টা অরবিটাল এবং 2 এর জন্য পাইছি কত? 5টা অরবিটাল। 5 আর 3 8 আর 1 9, সর্বোচ্চ 9। আমরা জানি কোনো একটা অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমাদের 2টা। তো সেক্ষেত্রে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা হয়েছে 18টা। সরি, আর লাস্ট পার্ট হলো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমাদের ঘূর্ণন নির্দেশ করে। যেমন কোনো একটা বস্তু তার নিজের চারদিকে বক্ষ বরাবর ঘুরতে পারে, ঠিক একই রকম যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের ঘূর্ণন নির্দেশ করে, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো এই ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে 2টা জিনিস চিন্তা করি। ডানাবর্তী হলে +1, বামাবর্তী হলে -1, অথবা বামাবর্তীর জন্য -1 এবং ডানাবর্তীর জন্য +1। তো আমাদের এস এর মানটা তখন 2টা হয়। অর্থাৎ আমরা যদি ঘড়ির কাঁটার দিকে নেই, যদি +1 নেই, তাহলে আমাদের ঘড়ি কাঁটার বিপরীত দিকে -1 নিতে হবে আমাদের, যেটা আমরা চাইলেই যে কোনো একটা নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি একটা দেখি যে আমরা নাইট্রোজেন 7, সেক্ষেত্রে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি 1s2 2s2 2p3। তো এটাকে আমরা যদি একটু ভাঙাই,
2px 2py 2pz। তাহলে সে কি কয়টা করে পাবে? একটা করে পাবে। ইলেকট্রনগুলো কিভাবে থাকে? বিপরীতমুখী স্পিন থাকে। এটা কার নীতি? হুন্ডের নীতি। পরবর্তী টপিকসে আলোচনা করব। এখন আমরা একটু দেখি, এটা হলো px, এটা হলো py, এটা হলো pz, অর্থাৎ 2px 2py 2pz। তো আমাদের প্রত্যেকটা কয়টা করে? একটা করে ইলেকট্রন আছে। তো এখন আমাকে বলল যে নাইট্রোজেনের 5 ও 6 নাম্বার ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করো। তো 5 নাম্বারে আছে 1, তাহলে ইলেকট্রন 5, তাহলে এন কত হবে? এন তো অন হবে, এন অন হবে না, এন হবে 2 হবে, মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে 2। এল কত হবে? এল হবে 0, 1, তাহলে এম কত হবে? এম কত হবে? তাহলে মাইনাস এল থেকে প্লাস এল, 0 প্লাস এল মাইনাস 1 0 1। তাহলে এস কি হবে? তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এস কি হবে? প্লাস আপ প্লাস আপ। আর 6 ইলেকট্রনের জন্য কি হবে? এন ইকুয়াল প্রধান কোয়ান্টাম সংখ্যা 2ই থাকবে, এখানেও 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা 2। এল এর মান 0 1 থাকবে, এম এর মান মাইনাস 1 0 প্লাস 1। এস এর মান যেহেতু আমরা প্রথমটা প্লাস আপ নিয়েছি, আমাদের দ্বিতীয়টা কি অবশ্যই মাইনাস আপ নিতে হবে। এটা ছিল আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়ম। তোমাকে এখন যাই বলা হয় না কেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, তার যেমন এত এত নাম্বারের স্পিন কোয়ান্টাম সংখ্যা বের করো, সেক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো। তো এটা অবশ্যই পলির বিজ্ঞানী পাউলিস নামে বা পলি নামে একজন বিজ্ঞানী আছে, তার একটা নীতি আছে, পলির বর্জন নীতি। তিনি বলেছে যে একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটি মান ভিন্ন হবে। সেটা দেখো যে 201 মাইনাস 001, এক্ষেত্রে তিনটা মান, দুটি ইলেকট্রনের জন্য তিনটা মান আমাদের সমান, তো চতুর্থ মানটা আমাদের কি ভিন্ন, একটা প্লাস আপ একটা মাইনাস আপ। এটা ছিল তার বর্জন নীতি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।